পদ আসছে, মরবে মৃদু, মরবে রক্ত, রক্ত। শুনছেন অলীক দর্শনের অভিশাপে। নাটক নির্দেশনা দেবাশিস পাল। হ্যালো হ্যালো নীল, এমন অসময় ফোন? আমার প্রেমিক প্রভুর আর ভাবি বর তো অলওয়েজ আর্লি টু বেড। কাক ভরে উঠেই তার মর্নিং ওয়াক আর নিয়মিত শরীর চর্চা। তা আজ এমন বিস্ময়কর ব্যতিক্রম, কি ব্যাপার মশাই? আমার বিরহে কাতর হয়ে বুঝি এমন বিনিদ্র অবস্থা? সত্যি মজা করে বলছি বটে, কিন্তু জানো আমিও তোমাকে ভীষণভাবে মিস করছি গো। 10টা দিন হয়ে গেল আমাদের দেখা হয়নি। আজ অমুক মামার বাড়িতে আইবুড়ো ভাত, তো কাল তমুক মাসির বাড়িতে। সেন বাড়ির জ্ঞাতি গোষ্ঠী তো নেহাত কম নয়। জানো তো শিখাদিকাল কি বলছিল দীর্ঘদিন প্রেম করে নাকি যাদের বিয়ে, তাদের এই সময় কটা দিনের অদর্শনেরও দরকার হয়। তাতে নাকি নতুনের চার্মটা আবার ফিরে আসে। তাই? মশাই, তাই আমার তো এই কদিনই বেশ একটা। সেটা আমি। কি হয়েছে নীল? তোমার গলাটা এমন শোনাচ্ছে কেন? কিছু হয়েছে? আমি ভালো নেই সেটা। আমি ভালো নেই। গত 3 দিন ধরে আমি একদম ভালো নেই। আমার মনের মধ্যে প্রচন্ড ঝড় বয়ে যাচ্ছে জানো, কিন্তু এই অলি কাজগুবি কথাগুলো তো কাউকে বলা যায় না। শুনলে লোকে পাগল ভাববে আর অবিশ্বাস্য করবে। সেটা শুধু তুমি। আই নিড ইউ হাইলি। ভীষণ ভাবে চাইছি তোমাকে। এই টেনশন, এই দুর্ভার ভাবনার বোঝা আমি একা বয়ে বেড়াতে পারছি না। কাল একটুবার আমার সঙ্গে দেখা কর, যখন তুমি বলবে। তোমার অফিস? ছুটি নিয়েছি। নীল, আমার ভীষণ ভয় করছে। এমন ভাবে তো তুমি কখনো কথা বলো না। বুঝতে পারছি মারাত্মক কিছু একটা হয়েছে। আমিও যে সারা রাত উৎকণ্ঠায় ঘুমোতে পারবো না। শোনো, কাল খুব সকালেই আমরা দেখা করব, কেমন? আগের মতো আবার বৈঠকে, ঠিক সকাল 10টায়। বেশ। আর সারা রাত জেগে থেকো না, ঘুমিয়ে পড়ো প্লিজ। নীল, তোমাকে ভীষণ বিধ্বস্ত দেখাচ্ছে। চোখের কোণে কালি, চুল উস্কো খুস্কো। যে শৌখিন অতি আত্মসচেতন নীলকে আমি এতকাল দেখে এসেছি, তাকে আজ কোথাও খুঁজে পাচ্ছি না। কি হয়েছে সবটা খুলে বলো আমাকে। প্রচন্ড টেনশন হচ্ছে আমার। তোমার অফিসে কিছু? না সেটা না। সমস্যাটা কর্মজগতের হলে এতটা উদ্ভ্রান্ত হতাম না আমি। বিষয়টা বড় অদ্ভুত জানো। আর সবটা আবার মন জগৎকে কেন্দ্র করে আবর্তিত। তবে সেই ভাবনা আশ্চর্য ভবিষ্যৎ ভাবনা। বর্তমানে বাস্তবে সেই ভবিষ্যৎ সজোরে করা নাড়ছে। হ্যাঁ, কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না নীল, বুঝিয়ে বলো আমাকে। গত 7 দিন আগে এই ঘটনার প্রথম সূত্রপাত জানো। আমার মাস্তুতো দিদি মিতুলদের নতুন ফ্ল্যাটে মানিকতলায় গেছে আইবুড়ো ভাতের নেমন্তন্ন খেতে। লাস্ট ইয়ার এন্ডিং এর সময় গৃহপ্রবেশের অনুষ্ঠান হয়েছিল মিতুলদের ফ্ল্যাটে দুপুর বেলায়। তাই ইচ্ছে থাকলেও যাওয়া সম্ভব হয়নি আমার পক্ষে। তাই এই প্রথমবার গেলাম স্বপ্ননীর আবাসনে, ওদের নতুন আস্তানায়। লিফট থেকে নেমে আমি কলিং বেল বাজিয়েছি।
হঠাৎই হঠাৎই আমার কানের কাছে কে যেন আশ্চর্য অলিক স্বরে বলে উঠল, আসছে, বিপদ আসছে, মরবে মিতুল, মরবে। রক্ত, রক্ত, রক্ত। ততক্ষণে দরজা খুলে দিয়েছে মিতুলদি। আমার হতচকিত ভাব থেকে বলল, কি রে নীল, মুখটা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? ভীষণ ঘামছিস, অবশ্য যা গরম প্রচন্ড পড়েছে। তারপর এতটা রাস্তা বাইক চালিয়ে এসেছিস। আয় 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 আয়, ভেতরে আয়। আমি এসি ফুল করে রেখেছি। তোর অতনুদাও একসঙ্গে লাঞ্চ করবে বলে অফিস থেকে হাফ ডে নিয়ে বেরিয়ে আসবে। আগে একটু কোল্ড ড্রিঙ্কস দি। দাও। আমি তো ড্রয়িং রুমটা খুব সুন্দর করে সাজিয়েছো তুমি। দেয়াল থেকে পর্দা, সোফার কাভার সব সুন্দর আকাশি রঙের, আর ক্রিস্টালের নীল পরিটা জাস্ট অসাধারণ। তাই? হ্যাঁ গো। আচ্ছা মিতুলদি, বল। করিডোরটা তো এত প্রশস্ত আর ফাঁকা, এখানে ইকো হয় না? ইকো? হ্যাঁ, প্রতিধ্বনি। কই, কখনো তো খেয়াল করিনি তো। কেন রে? না, কিছু না, এমনি মনে হলো। ও শোন না, আজ তোর সব প্রিয় পদগুলো নিজের হাতে রান্না করেছি, ভাইফোঁটার মতন। লাল শাক ভাজা, পটল পোস্ত, শুক্তো, দই রুই আর মাটনের পাতলা ঝোল, যেমনটা তুই ভালোবাসিস। ওরে বাবা, এত এলাহি আয়োজন! এত কিছু একসঙ্গে পারবো খেতে? খুব পারবি, আর না পারলে যাবার সময় মাংসটা টিফিন বক্সে দিয়ে দেব, আর কয়েকটা লুচি ভেজে দেব আরেকটা বক্সে। ওই দিয়ে জম্পেশ ডিনার হয়ে যাবে তোর আজকে। বাবা, তুমি পারো বটে। না পেরে কি করব? মেজমাসি মারা যাবার পর একলা বাড়িতে তো শুধু কাজের লোকের রান্না। অবশ্য আর কটা দিন পরে শ্বেতা ঘরে এলে তোর এই একাকিত্বের দুঃখ ঘুচবে। জানিস ভাই, তোর বিয়ে আর বউ ভাতে পরার জন্য দুটো শাড়ি অলরেডি আমি কিনে ফেলেছি, তোর অতনুদার পকেট খসিয়ে। একটা স্বর্ণ কাতার আর একটা বালুচুরি। তা এখানেও কি রং সেই আকাশি নীল? নো স্যার, অতনু বলেছে নীলে নীলে তোমার আলমারির নীল সমুদ্র হয়ে গেছে। এবার অন্য কালার না কিনলে নো ফান্ড স্যাংশন। তাই একটা জাম রঙের, অন্যটা রানী। অবশ্য শুধু বইয়ের শাড়ি কিনেই বাবু নিজে খালি হাতে বাড়ি ফেরেননি, মান্যবর থেকে নিজের একটা কাঁথা কাজের ফ্যান্টাস্টিক পাঞ্জাবিও তার কেনা হয়ে গেছে। বাবা, দারুণ ব্যাপার। এই শোন না, তুই বসে একটু রিল্যাক্স কর। আমার কিচেনে জাস্ট আর আধ ঘন্টার কাজ বাকি আছে, আমি ঝটপট সেরে আসছি। ততক্ষণে অতনু বাড়ি চলে আসবে। বেশ, তুমি কাজ সেরে এসো। আমি ততক্ষণে তোমার এই 13 তলার ফ্ল্যাটের সুন্দর ব্যালকনিতে বসে মৌজ করে একটা সিগারেট টানি। হ্যাঁ, তাই কর, মুচি করে সিগারেট টান। প্রশস্ত ব্যালকনিতে বেতের চেয়ারে বসে একটা 555 ধরিয়েছি। হঠাৎ হঠাৎ অতর্কিত চোখের সামনে দেখতে পেলাম এক ভয়ঙ্কর দৃশ্য। মিতুলদি হঠাৎ এসে দাঁড়ালো ব্যালকনিতে, নিচের থেকে বেশ খানিকটা ঝুঁকে মন দিয়ে কি যেন দেখছে। হঠাৎ হঠাৎ আর্তচিৎকার! পড়ে গেছে তেতলার ফ্ল্যাটের ব্যালকনি থেকে নিচে পড়ে গেছে মিতুলদি। রক্তাক্ত শরীরটা একটা ছটফট করেই একেবারে স্থির হয়ে গেল। আমি সময় চিৎকার করে উঠলাম, মিতুলদি! আমার সেই মর্মবিদারী চিৎকার শুনে রান্নাঘর থেকে ছুটে এলো মিতুলদি। বলল,
এই নীল, নীল, কি হয়েছে রে ভাই? তুই এমন করে চেঁচিয়ে উঠলি কেন? মিতুলদি, মিতুলদি, তুমি ঠিক আছো তো? কোনো কিছু হয়নি তোমার? দূর পাগল, আমার আবার কি হবে? আমি তো কিচেনে স্যালাড কাটছিলাম। আর মাথাটা কেমন ঝিমঝিম করছে। তোর প্রেশার টেশার বেড়ে যায়নি তোরে? আবার তো দরদর করে ঘামছিস। চল চল চল, ঘরে গিয়ে বসবি, চল। চলো। বেশ কিছুটা অবসন্ন দেখেই লাঞ্চে বসলাম আমরা, অতনুদা, মিতুলদি আর আমি। সদারসিক অতনুদা অবিরাম কথা বলে চলেছে, একেবারে অক্লান্ত ভাবে। আরে বুঝলে শালাবাবু, তুমি প্রথম এই নতুন ফ্ল্যাটে আসবে বলে তোমার মিতুলদির তো উত্তেজনার আনন্দের সীমা পরিসীমা নেই। 2 দিন ধরে চলছে তার প্রবল প্রস্তুতি। হ্যাঁ, চারিদিকে একবারে সাজো সাজো রব। আরে তোমাদের মাতৃবংশের মধ্যে সর্বসাকুল্যে তুমি তো একটি মাত্র ভাই। 7 ভাই চম্পার পরিবর্তে মাস্তুতো মামাতো 7 বোন আর একমাত্র নীল কুমার। আরে কি হলো? আরে হাত গুটিয়ে বসে আছো কেন? না, বুঝেছি মিতুল। আরে নীলকে আর 1 পিস মাছ দাও। ওই, আরে ওই পেটির পিসটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আর আপত্তি না থাকলে আমাকেও একটুগুলো দিও। আচ্ছা, হ্যাঁ, দারুণ স্বাদ হয়েছে। ফার্স্ট ক্লাস। কি হলো নীল? আরে তোমার পাগলি দিদিটাকে একটু কমপ্লিমেন্ট দাও। হ্যাঁ, বেচারি সেই ভোর থেকে উঠে কর্মযজ্ঞ শুরু করেছে। তুমি পারো, একটু চুপ করবে? ধারি, কমা, সেমিকোলন কিচ্ছু নেই, টানা বকেই চলেছ। কি করবো সখী, তোমার ভাইয়ের অনারে তবু তো একটু কথা বলার সুযোগ পাচ্ছি। নাহলে দুজনেরই ছোট্ট সংসারে একমাত্র বক্তা তো তুমি। আচ্ছা, আমি তো নীরবে তোমার মধুর বচনামৃত শ্রবণ করে চলি। সত্যি জাস্ট ইনটলারেবল। নীল, এই নীল, তুই ভাই খাতো, ওর ফালতু কথায় কান না দিয়ে। অতনুদা, তোমাকে একটা কথা বলবো। ইফ ইউ ডোন্ট টেক আদারওয়াইজ। বলে ফেলো, বলে ফেলো শালাবাবু, নিশ্চিন্তে নির্দ্বিধায়। আরে আমি আবার কি ভাববো? বলছিলাম এই ফ্ল্যাটটা তুমি রিসেল করে দাও। এটা কেমন যেন। কি অতনুদা, আমি ঠিক বলে বোঝাতে পারবো না। আমার কেমন যেন মনে হচ্ছে এই আবাসন তোমাদের জন্য শুভ নয়। শালাবাবু, তুমি আমার জ্যোতিষ চর্চা শুরু করলে? হ্যাঁ, কবে থেকে? এরপর শ্রী নীল শাস্ত্রী বলে চেম্বার খুলে বসবে না তো? আহ, চুপ করো। কি হয়েছে রে ভাইটি, কি হয়েছে? এমন কথা বলছিস কেন? আমি জানি না মিতুলদি, জানি না এখানে আসা উস্তক কি যে হচ্ছে আমার সঙ্গে, কি দেখছি, কি শুনছি, আমি বুঝতে পারছি না। বিয়ের আগে আগে সব ছেলেরই টেনশনে এমন হয়। আরে আমারও তো হয়েছিল। সবে দিল্লি কা লাড্ডু খেতে যাচ্ছ তো। কিছুটা ক্যাশ ডাউন করে বাকি 12 লক্ষ টাকা হোম লোন নিয়েছে তোর অতনুদা। EMI চলবে 15 বছর ধরে। মরে গেলেও এখান থেকে স্থানান্তরের কোনো উপায় আমাদের নেই রে ভাই। মরেই গেল মিতুলদি, অপঘাতী। সেটা ঠিক আমার দেখা সেই
সেই অলিক মায়া দৃশ্যের মতো। ঠিক দুদিনের মাথায় ভগ্ন দূতের মতো বেজে উঠল আমার মোবাইল ফোন। ওপারে ওপারে অতনুদার ক্রন্দনরত কাতর কণ্ঠস্বর। নীল, নীল, ভাই রে, নীল সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, সব সব শেষ হয়ে গেছে আমার। তোমার ব্যালকনি থেকে ঝুঁকে পড়ে ফেরিওয়ালাকে ডাকতে গিয়ে নিচে পড়ে গেছে। তারপর যথারীতি অ্যাম্বুলেন্স, হসপিটাল, মর্গ, ময়না তদন্ত, আর আর সবশেষ শ্মশান। এক নব দম্পতির অঙ্কুরিত স্বপ্নের চির সমাপ্তি। এত কিছু ঘটে গেছে এর মধ্যে, আমি তো কিছুই জানি না। কই, জানাওনি তো আমাকে। শুধু এখানে শেষ নয় সেটা, এখানেই শেষ নয়, ঘটে গেছে আর অনেক কিছু। ফোন করে তোমাকে জানাবার মতো মানসিক অবস্থাটুকু তখন ছিল না আমার। 3 দিনেই তীব্র শোকের অভিঘাত যখন সবেমাত্র একটু সামলে উঠতে শুরু করেছি, ঠিক তখনই ঘটে গেল আর এক অঘটন। সে কি আবার? হ্যাঁ সেটা আবার। একটু ধাতস্থ হয়ে সবে সেদিন অফিসে জয়েন করতে যাচ্ছি। পাড়ার মুখেই দেখা তিয়াশার সঙ্গে। নানা দিক থেকেই ও আমার পরম স্নেহের পাত্রী। মাধ্যমিক পর্যন্ত বুকে ঝোঁকে আমি অঙ্ক শিখিয়েছিলাম ওকে। আমারই পাড়ার বন্ধু নিখিলেশের সঙ্গে বিয়ে হয়েছে ওর ঠিক 2 বছর আগে। আমাকে দেখেই কলকলিয়ে বলে উঠল তিয়াশা, আরে নীলদা, অনেক দিন বাঁচবে তুমি। ঠিক 8 ঘন্টা হলো অফিস যাওয়ার আগেই তোমার কথা হচ্ছিল। শোনো না, কাল আমাদের 2য় বিবাহ বার্ষিকী। এবারে কিন্তু আর কোনো আয়োজন করিনি, একেবারে ঘরোয়া অনুষ্ঠান। আমার বাবা মা, দাদা বৌদি আর স্রেফ তুমি। ও তোমাকে অফিসে পৌঁছেই ফোন করবে। শোনো নীলদা, এবার কিন্তু গত বছরের মতো কোনো উপহার টুপহার একদম নয়। যদি দিতেই হয় শুধু ফুল। তুমি তো জানো ফুল আমি বড় ভালোবাসি। ঠিক সন্ধেবেলা অফিস থেকে ফিরে ফ্রেশ হয়েই চলে আসবে, বুঝলে? তিয়াশা, আমার মনটা একদম ভালো নেই রে। আমাদের ফ্যামিলিতে 3 দিন আগেই একটা মারাত্মক মিস আপ হয়ে গেছে। তবে তোদের বিবাহ বার্ষিকী আমি আসবো ঠিকই, তবে বেশিক্ষণ থাকার জন্য আমাকে জোর করিস না প্লিজ। পরদিনই একটু আগে বেরোলাম অফিস থেকে। কাজে মনোযোগ দেওয়ার মানসিক প্রস্তুতিও পুরোপুরি ছিল না আমার। বাইক পার্ক করলাম লেক মার্কেটের পাশের গলিতে। নিখিলেশ আর তিয়াশাকে শুভেচ্ছা জানাবো একগুচ্ছ লাল গোলাপ দিয়ে। এসে দাঁড়ালাম চেনা ফুলের দোকানের সামনে। কিন্তু জানো সেটা, তারপরে আর নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকলো না আমার। মিতুলদির আবাসনে শোনা সেই রহস্যময় মিঠে গলা আবার আমার কানের কাছে ফিসফিসিয়ে উঠল। লাল গোলাপ কিনো না, ও ফুল আজ আর কোনো কাজে লাগবে না। মৃত দেখে কেউ কি লাল গোলাপ দেয়? সাদা পদ্মের মালা কেন, সাদা পদ্মের মালা, সাদা পদ্মের মালা। আমি ঘড়ির মতো দোকানিকে সম্মোহিতের ভঙ্গিতে বললাম, মরার গলায় পরানোর মতো সাদা মালা দাও আমাকে, শ্বেত পদ্মের মালা। আর তারপর কলের পুতুলের মতো সেই মালা নিয়ে বাইকে উঠে বসলাম আমি। বাইক যেন নিজের শক্তিতেই চালকের ভূমিকা নিয়ে চলতে শুরু করলো।
আমি শুধু নিশ্চল হয়ে বসে আছি। হঠাৎ হঠাৎ চোখের সামনে ভেসে উঠল একটা শবদেহ। হ্যাঁ, একটা শবদেহ, সাদা কাপড়ে ঢাকা। কাপড়টা লাল লাল রঙের ছোপ। আমি আমি মৃতের মুখটা দেখতে পাচ্ছি না, কিন্তু তার চারপাশের ক্রন্দনরত পরিজনদের মধ্যে ওকে তিয়াশা না, তিয়াশা। পাড়ার মুখে ঢুকতেই শুনলাম এক মর্মবিদারী সংবাদ। ধর্মতলায় অফিস থেকে ফিরে রাস্তা পার হওয়ার সময় একটা ব্রেক ফেল করা মিনিবাস নিখিলেশকে পিষে দিয়ে চলে গেছে। পাড়ারি মিলের সহায়তায় দ্রুত শেষ হলো ময়না তদন্ত পর্ব। শেষ বিকেলে কাছের গাড়িতে চড়ে পাড়ায় ফিরল নিষ্পন্দ নিখিলেশ। আর কেনা শ্বেত পদ্মের মালা পরতে যেন সেটা তিয়াশা সেই অতল হাহাকার থেকে উঠে আসা সারিত প্রশ্ন এখনো এখনো আমার কানে বাজে। নীলদা, নীলদা, কোন পাপে, কার অভিশাপে আমার আমার এমন চরম সর্বনাশ হয়ে গেল নীলদা। সবকিছু যে শেষ হয়ে গেল আমার। নিখিলেশ যাওয়ার সময় বলে গিয়েছিল আনন্দে খুশিতে সকলকে নিয়ে ভরিয়ে তুলবে আজকে সন্ধ্যেটা। ও যে নেই হয়ে গেল নীলদা, ও যে ছবি হয়ে গেল। আমার গর্ভে ও সন্তান ধীর ধীর করে বেড়ে উঠছে। জন্মলগ্ন থেকেই সে যে এই কঠিন পৃথিবীটাতে পিতৃহারা হয়ে গেল নীলদা, পিতৃহারা হয়ে গেল। পরপর ঘটে যাওয়া এই দুটো ঘটনা আমার ভেতরটাকে একেবারে তছনছ করে দিয়েছে। সেটা কেমন যেন আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছি। একটা অপরাধ বোধ আমাকে বিধ্বস্ত করছে, যেন কুড়ি কুড়ে খাচ্ছে। আমার কোন অজানা পাপেই ওদের দুজনের এই নিদারুণ পরিণতি নয় তো? আমি কোন উত্তর খুঁজে পাচ্ছি না। সেটা নীল, নীল শান্ত হও নীল। কোথাও আমি তো এর কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। নীল, নীল, এবার তুমি একটু শান্ত হও, একটু বোঝার চেষ্টা করো। এই সবটাই হয়তো কোইন্সিডেন্স, তোমার অস্থির মনের অলিক কল্পনা। মনটা আমার অস্থির ছিল না। সেটা মানিকতলায় মিতুলদের হাউসিং কমপ্লেক্সে ঢোকার আগে পর্যন্ত আমি তো আসন্ন বিয়ের আনন্দে উৎফুল্ল হয়েছিলাম। তাহলে এমন ঘটনাগুলো এইভাবে ঘটে গেল কি করে? সেটা আমি যেন দিব্য দৃষ্টিতে আসন্ন ভবিষ্যৎকে দেখতে পাচ্ছি। ভয়ানক বিভীষিকাময় ঘটনাগুলোই শুধু স্পষ্ট হচ্ছে আমার সেই অনেক দৃষ্টির সামনে। আমি বোধহয় এমন করে পাগল হয়ে যাব। সেটা না, সব স্বাভাবিকত্ব হারিয়ে পথ উন্মাদ হয়ে যাব আমি। না, কিচ্ছু হবে না তোমার নীল। আমার পবিত্র ভালোবাসা দিয়ে আমি সব অভিশাপ, সব অস্বাভাবিকত্বকে দূরে সরিয়ে দেব। মাঝে তো আর মাত্র 15টা দিন, তারপরে তো
সেই সোনালি প্রত্যাশার 15ই ফাল্গুন। অনেক আলো জ্বলবে, সানাই বাজবে, নববধূর সাজে নতুনভাবে আসবো আমি। তোমার মনের সব মালিন্য মুছিয়ে দেব আমি নীল, সব মালিন্য আমি মুছিয়ে দেব। এই যে নীলদা, বাসর ঘরে ঢোকার আগে আর একটা কাজ যে বাকি থেকে গেছে। কি কাজ? বর কনে একে অন্যকে নিজের হাতে মিষ্টি খাইয়ে দেবে, তবেই না সম্পর্কটা মিষ্টি থাকবে আজীবন। আরে তবেই না মধুর দাম্পত্য সুখ পাবেন মশাই। আরে ছাড় না কাজল, সারাদিনের ধকলে ও ক্লান্ত হয়ে গেছে, এবার একটু রিল্যাক্স করতে দে। রিল্যাক্স করার ব্যবস্থাই তো করছি সখী। নে আগে তুই আদর করে খাইয়ে দে নীলদাকে। ওহো, আচ্ছা বেশ, দে। নাও, তোমার সুইট শালির দাবি। হাঁ করো দেখি। এই নাও। বেশ, গুড বয়। এবার আপনি এই রসগোল্লাটা খাইয়ে দিন তো শ্বেতাকে। দেখি রে, বড় করে হাঁ কর, বরের হাতের মিষ্টি বলে কথা। দাও। সেটা সেটা কি হলো? সেটা গলায় আটকেছে। সেটা সেটা জল, কাজল, শর্মি, কেউ এক্ষুনি জল নিয়ে এসো, এক গ্লাস জল এক্ষুনি। আনছি আনছি নীলদা, এখানেই তো ছিল জলের জাগটা। কে সরালো এখান থেকে? কি অদ্ভুত, ধারে কাছে কোথাও জল নেই। ও দাদা, ও দাদা, জল কোথায় পাবো? কি বলছেন? ওদিকে কল আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্লাস কোথায়? সেটা সেটা এইভাবে নীতি পড়ছে কেন? সেটা সেটা কাজল, এই যে নীলদা, জল এনেছি। সেটা জল খা। সেটা কি, ওর চোখ যে স্থির হয়ে গেছে, কথা বলছে না। সেটা কাকু, কাকিমা, কোথায় তোমরা? কি সর্বনাশ হয়ে গেল! সেটা কথা বলো, সেটা কথা বলো, চুপ করে দেখো না সেটা। সবকিছু যে শেষ হয়ে গেল আমার। এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম, কি ভয়ঙ্কর স্বপ্ন! স্বপ্ন নয়, তুমি তোমার আসন্ন ভবিষ্যৎকে দেখছো। গত জন্মের তন্ত্র সাধনার অবশিষ্ট ফলটুকু এই জন্মে ভোগ করছো তুমি। আমি যোগিনী কৌমারী, আমার সাধনা করে সিদ্ধ হয়েছিলে তুমি, কিন্তু তারপর আমার রূপে মুগ্ধ হয়ে কাম ভাবনা জেগেছিল তোমার মনে। কল্পনায় সঙ্গমে লিপ্ত হয়েছিলে আমার সঙ্গে। তারই শাস্তি স্বরূপ অকাল মৃত্যু হয় তোমার। সেদিনের তপস্যার ফল আজ তোমার কাছে অভিশাপ। অভিশাপ, সাধক সদানন্দ। সদানন্দ? কে সদানন্দ? তুমি 100 বছর অতৃপ্ত অশরীরী হয়ে ঘুরে বেড়ানোর পর
আবার নবকলেবর লাভ করেছ, কিন্তু তপস্যার ফল পিছু ছাড়ছে না তোমার। এ জন্মে দেখা তৃতীয় দুর্ঘটনা ঘটবে তোমার হাত দিয়ে, তোমার হাত দিয়ে। তুমি পত্নী হন্তা হবে। 7 জন্ম এমন করেই কাটবে তোমার। তারপর তোমার কামনাকে চরিতার্থ করতে আমি স্বয়ং ধরা দেব তোমার কাছে। দিব্য দেহ ধারণ করে মিলিত হব তোমার সঙ্গে। তোমার ওপর আমার অতীতের রাগ ধীরে ধীরে অনুরাগে পরিণত হয়েছে সদানন্দ। আমি বুঝেছি কামনাই ভালোবাসার জন্ম দেয়, কিন্তু কিন্তু ততক্ষণে তোমার নিয়তি গেছে নির্ধারিত হয়ে। 7টা জন্ম অমর্ত্যলোকের বিচারে কয়েকটা মুহূর্ত মাত্র। তারপরে যক্ষত্ব প্রাপ্ত হবে তুমি চিরকালের জন্য। অনন্তকালের সঙ্গী হবে আমার। মধুর দাম্পত্য যাপন করব আমরা পরমানন্দে। যোগিনীকে লাভ করার জন্যে এইটুকু যন্ত্রণা তোমাকে সহ্য করতেই হবে সদানন্দ। এই জন্মে জীবন ধারণ করে থাকলে পত্নী হন্তা হবে তুমি। পত্নী হন্তা, পত্নী হন্তা। কি কি বলে গেল যোগিনী কুমারী? কি বলে গেল? জীবন ধারণ করে থাকলে পত্নী হন্তা হব আমি। আমি জীবন ধারণ করে থাকলে। কি ইঙ্গিত দিয়ে গেল যোগিনী? তার মানে আমি জীবন ধারণ না করলে, আমার হাতে মর্মান্তিক মৃত্যু হবে না সেটার? কেটে যাবে ওর মারণ চোখ। তাহলে আমার জীবন মানে সে তার মৃত্যু, আর আমার মৃত্যু মানে সে তার জীবন। বেশ বেশ তাই হবে যোগিনী কুমারী, তাই হবে। আমার জন্য সে তাকে মরতে দেব না। ওকে যে আমি বড্ড ভালোবাসি। ও বাঁচুক নতুন ভাবে, নতুন করে বাঁচুক। অভিশাপের অলিক বোঝা নিয়ে চলে যাব আমি। জিলেটের ধারালো নতুন ব্লেড সযত্নে রাখা আছে আমার বাথরুমে। হাতের ধমনী কেটে রক্তের নদীতে স্নাত হব আমি। শরীর শূন্য দেখে সে তার কথা ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়ব শেষ ঘুমে। সব উদ্বেগের অবসান হবে, চির শান্তি, চির মুক্তি। তুমি ভালো থেকো আমার ভালোবাসা। সেটা ভালো থেকো, তুমি ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। অলীক দর্শনের অভিশাপে নাটক নির্দেশনা ও নীলের ভূমিকায় দেবাশিস পাল। অন্যান্য চরিত্রায়নে সুস্মিতা চক্রবর্তী,
সঞ্চয়িতা চৌধুরী, সঞ্চয়িতা নাগ, কাজললতা দে, জীবেশ ভট্টাচার্য এবং স্বাগতা পাল। নমস্কার, বাকশ্রুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সতীনাথ মুখোপাধ্যায় সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি। প্রতি শনিবার শনিবারের শিহরণ অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রোমহর্ষক গল্পের শিহরণ জাগানো নাটক। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার অনুরোধ জানাচ্ছি। আমাদের প্রতিটি নাটকের প্রয়োগ পরিকল্পনায় রয়েছেন দেবাশিস পাল। শব্দগ্রহণ স্টুডিও আবহ। যন্ত্রানুষঙ্গ সুব্রত বাবু মুখোপাধ্যায়। আবহ নির্দেশনা সন্দীপ দে। গ্রাফিক্স পরিকল্পনা ও প্রচার ভাবনায় রয়েছেন ড্রিম রিড কোম্পানি, প্রীতি বিশ্বাস পাল এবং ডক্টর দীপায়ন পাল। প্রধান উপদেষ্টা সতীনাথ মুখোপাধ্যায়, কাজল সুর এবং জীবেশ ভট্টাচার্য। আপনারাও আপনাদের লেখা কোনো ভৌতিক গল্প, কোনো নাটক কিংবা অভিজ্ঞতার কথা আমাদের লিখে পাঠাতে পারেন। মনোনীত রচনা লেখকের নাম সহ প্রচারিত হবে শনিবারের শিহরণ অনুষ্ঠানে। মতামত ও রচনা পাঠানোর ঠিকানা শনিবারের শিহরণ, প্রযত্নে দেবাশিস পাল ও স্বাগতা পাল, 37 নম্বর অখিল মিস্ত্রি লেন, কলকাতা 7,09,000। চলভাস 9830386953 এবং 9830386952। শনিবারের শিহরণের এবার নতুন সংযোজন রোমাঞ্চকর গল্পপাঠ বুধবারের ভুতুরে কথা। খুব শীঘ্রই আসছি আমরা এক ব্যাগ ভূতের গল্প নিয়ে। অপেক্ষায় থাকুন ও শুনতে থাকুন বাকশ্রুতি ইউটিউব চ্যানেল। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসব আগামী শনিবার বাকশ্রুতির শনিবারের শিহরণ অনুষ্ঠানে এমনই এক রোমাঞ্চকর নাটকের সম্ভার নিয়ে। নমস্কার।